বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জি জনাব শাহজাহান সাহেব আপনি মাইকটা অফ করে রাখবেন। জনাব শফিক সাহেব আপনি মাইক অফ করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে যে অনুষ্ঠানগুলি করে থাকি তারই অংশ বিশেষ আজকের এই দ্বিতীয় পর্বের যে বিষয় হচ্ছে আমাদের জাতীয় সংসদীয় বিতর্কের বিষয়। ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করা হোক বা নিষেধ করা প্রয়োজন, তারই প্রেক্ষাতে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের যে বিষয়, এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আজকে সংসদীয় বিতর্ক। আজকের সংসদীয় বিতর্কের পক্ষ দল এক কথায় সরকারি দল তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বিরোধী দল তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি দল হিসাবে রয়েছে ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়। ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পক্ষের প্রথম প্রধানমন্ত্রীর হিসাবে ভূমিকা পালন করবে তানহা আজাদ মাহা। তথ্যমন্ত্রী হিসাবে ভূমিকা পালন করবে দেবযানী রায় এবং তৃতীয় সংসদ সদস্য হিসাবে ভূমিকা পালন করবে নৌসিন আজাদ নিশাত। চতুর্থ যিনি সচিবের ভূমিকা পালন করবেন উম্মে ফাতেমা স্পিহা। পঞ্চম আরিয়ান জাহিন জিহান এবং বিপক্ষে অবস্থানরত তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাহিদ আখন্দি। দ্বিতীয় বক্তা ইমতিয়াজ রামিম। তৃতীয় বক্তা দিবানিতা দে রায় এবং চতুর্থের মধ্যে রয়েছে জিহান। এই আমাদের আজকের সম্মানিত যারা সংসদে উপস্থান করবেন, যারা পক্ষ দলে এবং বিপক্ষ দলে যারা রয়েছেন, উভয় পক্ষকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি স্পিকার হিসাবে। এবং আজকের আমাদের সম্মানিত অতিথির মধ্যে যারা রয়েছেন, আজকের সম্মানিত অতিথি আমাদের থাকবেন জনাব ইয়াসিন খান, সুনামগঞ্জ ৩ সংসদীয় আসন থেকে তিনি জামাত প্রার্থী, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। এবং সম্মানিত বিচারক হিসাবে রয়েছেন জনাব শাহজাহান, সিনিয়র শিক্ষক, উচ্চ বালিকা বিদ্যালয় সুনামগঞ্জ এবং আমাদের জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের একজন সদস্য, সচিব। সরাসরি চলে যাচ্ছি। জনাব শাহজাহান সাহেব, আপনি কেমন দেখেন আজকের আমাদের এই অনুষ্ঠান? আপনার মাইক অফ করা, 1 মিনিটে কথা বলবেন। আপনার মাইক অফ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। এই বিষয়ের আলোকে দুটি দল, একটা হলো ছাতক বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এবং তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা হবে। আমরা আসলে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল করতেই। আমরা আশা করি আমাদের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা একটা জমকালো বিতর্ক প্রতিযোগিতা দেখতে পাবো। এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট ইয়াসিন ভাই, মনে হয় নাই, আসছেন পরবর্তীতে। আছেন আমাদের সুনামগঞ্জের সুনামধন্য সাংবাদিক মাহতাবউদ্দিন ভাই, তাইকে ব্যক্তিগতভাবে চিনি, বাট কথাবার্তা হয়েছে না আগে, অনেক আগে। আছেন লন্ডনে বলছিলেন নি শফিক মিয়া ভাই। আর আমাদের যে জাগ্রত কণ্ঠের সব সঞ্চালক মহোদয়, যিনি এই সুনামগঞ্জের শিক্ষা খাত নিয়ে কাজ করেন, শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন, সমাজমূলক কাজ করেন, ওনাকে আসলে অনেক অভিনন্দন না দিয়ে পারি না।
উনি সকালেও আমি দেখেছি, সকালেও একটা বিতর্ক করে শুরু করেছিলেন 11টায়, আজ বিকালে আবার 3টায়। সবকিছু ফেলে রেখে যে সুনামগঞ্জের পিছনে পড়া ছাত্র ছাত্রীদের নিয়ে কাজ করেন, ওনার জন্য আসলে এটা অতুলনীয়, কি বলবো। এটার জন্য আমি ওনাকে সব সময় ধন্যবাদ দেই, ধন্যবাদ জানাই। জি এই বলে আমি আমার ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাংবাদিক অতি আলোচিত ব্যক্তিত্ব মাহফাতাব ভাই, আপনার কাছে 1 মিনিটের পরে আমরা শুরু করে দেব। জি ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমি আসলে অত্যন্ত গর্বিত আমাদের প্রত্যন্ত অঞ্চলের হাওর অঞ্চলের সাধারণ মানুষের যে কোনো ধরনের অসুবিধার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা তুলে ধরেন কবিতার মাধ্যমে। আর সেই কবি আমাদের শহীদ ভাই, আমি আমার পত্রিকার সম্পাদনার শুরু থেকেই শহীদ ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক। আজকে 2009 সাল থেকে দৈনিক সাপ্তাহিক হাওড় অঞ্চলের যাত্রা শুরু থেকেই শহীদ ভাই সবসময় বিভিন্ন কবিতা, এই যে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য উনি চিন্তা করেন। উনি সবসময় আমাদের হাওড় অঞ্চলের মানুষের বিভিন্ন অসুবিধা সমস্যা এই সম্ভাবনা নিয়ে উনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন, বিভিন্ন লেখা দেন, বিভিন্ন কবিতা দেন। আজকেও যে কাজটা উনি আমাদের মাধ্যমে বা আমাদেরকে সম্পৃক্ত করছেন, সেই যে ভিক্ষাবৃত্তি একেবারেই মানে বন্ধ করা উচিত। আমাদের দেশ মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমাদের নবীজি শিক্ষা করোনা ভিক্ষা। এই ভিক্ষা আসলে আমাদের বন্ধ করা অতি জরুরি। আমি হাটে বাজারে যে জায়গায় যাই, দেখা যায় ভিক্ষাবৃত্তি বা ভিক্ষুকদের জন্য অনেক মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা করতে হয়। যেরকম আপনি একটা মার্কেটে গেলেন, একটা দোকানে গেলেন বা এক জায়গায় ধারালেন, সেই ক্ষেত্রে একজন ভিক্ষুক এসে আপনার সাথে কাছে হাত পাতলো, ওই সময় আপনার পকেটে টাকা আছে কিনা সেটা কিন্তু সেই ভিক্ষুকে বুঝে না। আশেপাশে দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধবরা দাঁড়াচ্ছেন, ওরা কি মনে করবে যে মাথা পায়ের পকেটে টাকা নাই বা টাকা দিচ্ছে না। আসলে এই বিজ্ঞাপনটা আমাদের সরকারি ভাবে আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করি, পরবর্তীতে আপনি আলোচনা করবেন। জি জি ধন্যবাদ ভাই, করবেন। জি আসলে ধন্যবাদ ভাই। আমরা পরবর্তীতে আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছে দল এবং বিরোধী দল দুই পক্ষকেই দৈনিক হাওড় অঞ্চলের কথা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং তারা তাদের সুন্দর। জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের আমাদের আরেকজন অতিথি জনাব শফিক মিয়া। জনাব শফিক মিয়া সাহেব, আপনি আমাদের জন্য দোয়া করার জন্য আপনি 1 মিনিট কথা বলার জন্য এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম। জি জনাব শফিক মিয়া সাহেব। জি স্কুলের অতিথিবৃন্দি এবং বিজ্ঞ অতিথিবৃন্দ সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সাথে সাথে আমি কবি শহীদ ভাইকে সালাম জানাই, তাই এই অনুষ্ঠান করার লাগি। আমরা প্রবাসে যারা থাকি, আমরা যে অনুষ্ঠানগুলা শহীদ ভাই হইয়া থাকুন, আমরা খুবই আনন্দ পাই, ভালো পাই। ঠিক আছে, আপনি সবসময় আমরা দোয়া করি এটা চালাইয়া যাইতা, আর আমরার জন্য দোয়া করবেন। আর আজকে জি জি ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছিলাম আজকের আমাদের যে বিষয় ভিক্ষাবৃত্তি আমাদের সম্পূর্ণ নিষেধ করতে হবে। হ্যাঁ, তাহলে ভিক্ষাবৃত্তি যদি সম্পূর্ণ নিষেধ করা হয়, তবে আমাদের ভিক্ষুক যারা রয়েছে তারা কোথায় থেকে খাবে, তারা কোথায় যাবে, তাদের পক্ষে আমরা কি কথা বলবো? তাদেরকে কোনো ধরনের কোনো আবাসন দিয়েছি, তাদের খাদ্যের কর্মসূচি কি দিয়েছি? না, দেইনি। এই বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা রয়েছে, এর জন্যই নাম বিতর্ক। আমরা লক্ষ্য করতে হবে, গ্রন্থে গ্রন্থে লেখা শিক্ষাশালায় আঁকা লাল সবুজের ওই সম্মান, দূর দূর বাকে নাই বাঙালি জাতি ভাই, এ ভাষার নেই কোনো অপমান।
কৃষাণ চলেছে কামে টুপত আঁকা বাঁকা তুলিতে যায় সে খাদ্য, সুলো কুঠির বাড়ি চালতল সারি সারি কিশোরী কিশোরী গায়ে অদ্য। আজকের এই অদ্য কিশোর কিশোরীদেরকে নিয়ে আমাদের আজকের এই বিতর্কের ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের সম্মানিত অতিথিগণ, আপনারা মাইক অফ করে রাখবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের সম্মানিত দল, সরকারি দল চাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা, চাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকের আমাদের এই মহান সংসদে, ছায়া সংসদে তিনি প্রস্তাব উপস্থাপন করে যাবেন এবং ভিক্ষাবৃত্তি কেন নিষেধ করা হবে বা কি প্রয়োজন রয়েছে এই বিষয়ে সরাসরি চলে যাচ্ছি। আমি আজকের প্রধানমন্ত্রী তানহা আজাদ মাহাকে তার বক্তব্য প্রদান করার জন্য। তানহা আজাদ মাহা, বলো শোনা যায় কিনা? শোনা যায়নি স্যার? শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যায়। আমরা একেবারে ফটাফট কথা বলতে হবে, ফটাফট কথা বলতে হবে। হ্যাঁ শোনা যায়, বলেন। হাত পেতে চাওয়া নয়, চাই পরিশ্রমের গান, কর্মের তালে গড়ে জীবন, গড়ি নতুন প্রাণ। যেখানে ঘাড়ে বেঁচে মাটি সেখানেই ফুটে ফুল। লন্ডনী সাহেব আপনার মাইকটা অফ করে রাখবেন। লন্ডনী সাহেব আপনার মাইকটা অফ করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রিয় বিচারক মন্ডলী, শ্রদ্ধায় শিক্ষকবৃন্দ এবং আমার প্রতিপক্ষ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানহা আজাদ মাহা আজকে সংসদীয় বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছি। আজকে আলোচ্য বিষয় ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিশ্চিত করা প্রয়োজন এর পক্ষে আমি প্রথম বক্তা হিসেবে আমার বক্তব্য সংজ্ঞায়িত করব। আমার দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ তথ্যমন্ত্রী এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও বাস্তব চিত্র তুলে ধরবেন এবং আমাদের দলের তৃতীয় বক্তা অর্থাৎ সংসদ সদস্য আমাদের দলের দলনেতা যুক্তি খণ্ডনের মাধ্যমে এই বিষয়টি আরো পরিষ্কার করবেন। ভিক্ষাবৃত্তি যেমন একটি সমাজে অগ্রগতির অন্তরায়, তেমন একটি অর্থনৈতিক উন্নয়নের একটি বড় বাধা। No country can grow with begging bowls. একজন মানুষ জন্মগতভাবে কখনোই ভিক্ষুক হয়ে জন্মায় না, কিন্তু দীর্ঘদিনের অভাব কিংবা সুযোগের অর্থ উপার্জনের লোভ মানুষকে ভিক্ষার দিকে ঠেলে দেয়। এর ফলে অনেক সুস্থ সবল মানুষ পরিশ্রম না করে সহজে ভিক্ষার মাধ্যমে জীবন চালানোর চেষ্টা করে। এর ফলে দেশে উৎপাদনশীল শ্রম শক্তি কমে যায়। ভিক্ষুককে কিছু দেওয়া মানে সাময়িক দয়া, কিন্তু তাকে কাজ শেখানো মানে স্থায়ী সমাধান। Real help is helping someone stand on their own. আমাদের সমাজে আজ অনেক কর্মক্ষম ভিক্ষুক আছে। যদি এই মানুষগুলোকে কাজে লাগানো যেত তবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত, কিন্তু ভিক্ষাবৃত্তির সুযোগ থাকায় তারা শ্রম না করে হাত পেতে বসে থাকে। একে একে এটি সামাজিক বিধি হিসেবে ছড়িয়ে পড়েছে। ভিক্ষাবৃত্তি যত বাড়ছে তত মানুষ কর্মনিহা হচ্ছে। বন্ধুরা ভাবুন তো, যে দেশে রাস্তায় হাত পেতে বসে থাকা হাজার হাজার মানুষ, সেই দেশ কেমন করে শক্তিশালী হবে? প্রশ্ন রইল প্রতিপক্ষের বন্ধুর কাছে। একজন মানুষ কেবল খাদ্য নয়, মর্যাদা সম্পন্ন জীবন চায়। ভিক্ষা সেই মর্যাদাকে হত্যা করে। ভিক্ষাবৃত্তির কারণে আমাদের শ্রম শক্তি কমে যাচ্ছে, অর্থনীতি দুর্বল হচ্ছে। শুধু তাই নয়, ভিক্ষুকদের আড়ালে শিশুরা যায় মাদকের সাথে। লক্ষ্য রাখবেন জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাদের কাছে প্রশ্ন করবেন। মর্যাদাহানি ঘটায় না, পুরো সমাজকে করুণ অবস্থায় দাঁড় করায়। একটি দেশের গৌরব তখনই ফুটে ওঠে যখন সেই দেশের নাগরিকরা আত্মনির্ভর হয়, কিন্তু রাস্তাঘাটে ভিক্ষুকদের ভিড় কোনোভাবেই উন্নত সমাজের প্রতীক নয়। মাননীয় স্পিকার, প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার নিয়ে জন্মায়, কিন্তু ভিক্ষাবৃত্তি সেই মর্যাদাকে ছিন্ন ভিন্ন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তির প্রতিরোধ অত্যন্ত কঠোর ছিলেন। কাকুতি মিনতি করা, লাজ লজ্জার মাথা খেয়ে বিনা প্রয়োজনে মানুষের কাছে প্রার্থনা করা অর্থাৎ হাত পাতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ বলে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বদাই মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায় সে কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হবে যে তার চেহারায় কোনো মাংস থাকবে না। তথ্যানুসারে সহিহুল বুখারী 1474।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় 1 মিনিট রয়েছে। দাঁড়িয়ে আছে, গরমে তার শরীর জ্বলছে, পায়ে জুতো নেই, চোখে ঘুম নেই, তার হাতে ভিক্ষার থালা না যদি ভুল থাকতো সে কি পারতো না আগামী দিনের পথ দেখাতে? এই ভিক্ষার থালা বদলে আমরা দিতে চাই স্বপ্নের বই, আত্মমর্যাদার হাতিয়ার। আজকের এই বক্তব্য কেবল কথা নয়, এটি একটি আহ্বান আমাদের তরুণ প্রজন্মের প্রতি। আমাদের নাগরিকদের প্রতি পরিবর্তনের শুরু হোক আমাদের থেকে। আমরা যদি আজ একটি সিদ্ধান্ত নিই, আমি ভিক্ষা দেব না, কাজের সুযোগ তৈরি করব, তাহলে সমাজ বদলাবে। We dream of a strong Bangladesh, not a between one. তাই আমি দৃঢ়ভাবে বলছি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় শেষ। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন লাইভে আমাদের সংসদীয় বিতর্ক। আজকের এই ছায়া সংসদে বিষয় হচ্ছিল ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। তারই প্রেক্ষাপটে প্রথম পক্ষের মাননীয় প্রধানমন্ত্রী এই মহান সংসদে উপস্থাপন করে গেলেন এবং সম্পূর্ণভাবে নিষেধ করার কিছু তথ্য উদ্ঘাটন করে গেলেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা যিনি রয়েছেন জনাব নাহিদ আখন্দিকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারিক বৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি আজকের বিষয় এখানের মধ্যে সভাপতি নয়, লক্ষ্য রাখবেন, এখানে সভাপতি নয়, এখানে মাননীয় স্পিকার বলতে হবে এবং বিরোধী দলীয় সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী, সরকারি দলের প্রধানমন্ত্রী এরকম কথা বলতে হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি আজকের বিষয় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা উচিত এর বিপক্ষে বিরোধী সংসদীয় সদস্য হিসেবে, বিরোধী দলের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি। আমরা বলছি ভিক্ষাবৃত্তি শুধু নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না, বরং এটি সমাজের গভীর সংকটের বহিঃপ্রকাশ। ভিক্ষাবৃত্তির পেছনে যে দরিদ্র, বেকারত্ব, অসুস্থতা, অশিক্ষা এবং সমাজের বৈষম্য কাজ করছে, সেগুলো সমাধান না করে যদি সরকারের শুধু আইন ভিক্ষা নিষিদ্ধ করে, তবে সেটা দৃষ্টিহীন ও অমানবিক। প্রশ্ন হচ্ছে, একজন বৃদ্ধ বা অন্ধ প্রতিবন্ধী মানুষ যদি জীবিকার জন্য অন্য কোনো উপায় না পায়, তাহলে সে কোথায় যাবে? ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে দেখলে আমরা সেই সব নিরাপয় মানুষদের অপরাধী বানিয়ে দিচ্ছি, যারা আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার শিকার। সরকারি দলের একজন সদস্য বলেছিলেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করলে বেকারত্ব বাড়বে। যাদের অসুস্থতা, যাদের হাত নেই, পাও নেই, তারাও তো সৃষ্টি করছেন তাদেরকে, তারা কিভাবে কর্মরত থাকবেন? এজন্য আমাদের ভিক্ষাবৃত্তি থাকা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সম্পদ আছে বা ধনী, তারা 100 ভাগের মধ্যে 2.5% অর্থ তাদের দান করে দিবেন। তাহলে যদি ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যায়, তাহলে তো এগুলোর সুযোগ থাকবে না। এই বিষয় নিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, চমৎকার বক্তৃতা। যদিও একেবারে সংক্ষিপ্ত কিছু কথা, তার মধ্যেও কিন্তু খুব গভীর বিশ্লেষণ রয়েছে এখানের মধ্যে। যদি আমাদের এই ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষেধ করা হয়, তবে জাকাত যদি আদায় করা হয়, এই জাকাতের বিষয়টা জাকাত যদি আদায় করা হয়, তবেই এখানের মধ্যে সম্পূর্ণ নিষেধ করা বৈধ হবে। আর যদি তা না হয়, তাহলে জাকাত তো এখন আমরা মানুষের দেই না, কারণ সরকারি ভাবে বা ইসলামের নীতি নৈতিকতার মধ্যে 2.5 ভাগ, 100 ভাগের মধ্যে 2.5 ভাগ আমরা জাকাত দিতে হয়, কিন্তু তাকে দিচ্ছি না। একজন অসহায় নিঃস্ব দরিদ্র মানুষ, তার যখন ছেলে নেই, মেয়ে নেই, ভাই নেই, বন্ধব নেই, তখন সে ভিক্ষা করেই তো খেতে হবে। এ ব্যতীত তো তার গায়ে আর শক্তি নেই, তাকে দিয়ে তো আর কাজ করানো যাচ্ছে না। তা এই বিষয়টা কিন্তু লক্ষণীয় বিষয়। আমরা চলে যাচ্ছি আমাদের পক্ষ দলে আমাদের চাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা তথ্যমন্ত্রী দেবয়ানী রায়কে তার বক্তব্য প্রদান করার জন্য। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে। ভিক্ষা শব্দের আবিধানিক অর্থ প্রার্থনা বা সাহায্য চাওয়া, আর ভিক্ষাবৃত্তি বলতে বোঝায় ভিক্ষার মাধ্যমে জীবন নির্বাহ করা। পৃথিবীর কোনো দেশই বিবেক বিবর্জিত এ পেশাকে সমর্থন করে না। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমি দেবযানী রায়, তথ্যমন্ত্রী। আমাদের আজকের বিতর্কের বিষয় ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। কোনো এক বিশেষ কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। ভিক্ষাবৃত্তি পৃথিবীর সকল দেশেই একটি ঘৃণিত সামাজিক সমস্যা। কোনো দেশই এ কাজকে সমর্থন করে না। ভিক্ষাবৃত্তির কারণে মানব সম্পদের হ্রাস ঘটে। ভিক্ষাবৃত্তির পেছনে চলছে দিনের পর দিন শিশু পাচার, মাদক পাচারের মতন ঘৃণ্য কাজ। ভিক্ষাবৃত্তি বাংলাদেশে দিনের পর দিন চলে আসছে। দেখা যায় যে একজন সুস্থ সবল মানুষ যার কাজ করে খাওয়ার সক্ষমতা আছে সে ভিক্ষা করছে। মাননীয় স্পিকার, এর পিছনের কারণ হলো ভিক্ষাবৃত্তিতে শ্রম ও উপার্জন বেশি। বর্তমানে ভিক্ষাবৃত্তি পেশায় পরিণত হচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক স্থানে শিশু কিংবা নারীদের দিয়ে জোরপূর্বক ভিক্ষা করানো হয়, যা মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে। শিশু শ্রম এবং নারী নির্যাতনের এটি একটি জলজ্যান্ত উদাহরণ। ভিক্ষাবৃত্তির সাথে যারা জড়িত তাদের কোনো শ্রম করতে হয় না, তাদের সমাজে কোনো আত্মসম্মান থাকে না, তাদের মানুষের সহানুভূতির উপর নির্ভর করতে হয়। কিন্তু ব্যক্তি জীবনে আত্মসম্মানই সবচেয়ে বড়। মাননীয় স্পিকার, ভিক্ষাবৃত্তির সবচেয়ে ক্ষতিকর দিক হলো রাষ্ট্রের উন্নয়নে বাধা। ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল ব্যক্তি নিজে কোনো টাকা উপার্জন করে না। দেশের উন্নয়নের জন্য সে কোনো শ্রম ব্যয় করে না, অন্যের টাকার উপর সে নির্ভর করে। যে সমাজে ভিক্ষাবৃত্তি চালু থাকে সে সমাজ সর্বদাই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকে। সে সর্বদাই অর্থনৈতিক দিক থেকে অন্যান্য সমৃদ্ধ রাষ্ট্র থেকে পিছিয়ে থাকে। ভিক্ষাবৃত্তির কারণে বেকারত্ব দিন দিন বেড়েই চলছে। ভিক্ষাবৃত্তিতে শ্রম কম, উপার্জন বেশি, তাই অনেকেই বংশ পরম্পরায় ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। ভিক্ষাবৃত্তি একেবারে বন্ধ করা উচিত। ভিক্ষাবৃত্তির কারণে কোনো দেশেরই উন্নতি হয় না, উল্টো দেশ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য আইন আছে। পুলিশ আইন 2009-এর 84 ধারায় বলা আছে, কোনো ব্যক্তি যদি সর্বসাধারণের ব্যবহার্য স্থান কিংবা অসুস্থতার কারণ দেখিয়ে ভিক্ষা করে তাহলে তার 1 মাসের কারাদণ্ড হবে। কিন্তু রাষ্ট্রীয় অবহেলার কারণে যে কোনো স্থানে আজকাল একজন ব্যক্তি ভিক্ষা করে। রাস্তাঘাট ছাড়াও আজকাল স্কুলের ভেতরে একজন ব্যক্তি ভিতরে প্রবেশ করে ভিক্ষা করছে, যা একজন শিক্ষার্থী কিংবা সর্বসাধারণ ব্যক্তির জন্য খুবই অস্বস্তিকর একটি ঘটনা। অন্যান্য দেশে ভিক্ষাবৃত্তিকে অন্যায়ের চোখে দেখা হয় এবং শাস্তির সম্মুখীন করা হয়। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে ভিক্ষাবৃত্তির প্রথা নেই বললেই চলে, কিন্তু বাংলাদেশে আজ তা চলে আসছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো সমৃদ্ধ দেশ বাংলাদেশের লোকেদের বলে ভিক্ষুক দেশের নাগরিক। মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে আমার প্রশ্ন থেকে যাবে, যখন তারা উচ্চ শিক্ষার জন্য অন্য কোনো সমৃদ্ধ দেশে যাবে, সেখানে যদি কেউ তাকে ভিক্ষুক নাগরিক বলে, তখন কি আমাদের দেশের সম্মান বাড়বে নাকি কমবে? বর্তমানে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ভিক্ষুকেরা এভাবে জড়িয়ে পড়েছে, তাদের কাজ করার সুযোগ দিলেও তারা কাজ করছে না। ভিক্ষাবৃত্তির সাথে তারা এতটাই জড়িত হয়ে গিয়েছে যে বিদেশ থেকে ঘুরতে আসা মানুষের পায়ে ধরাও তারা বাকি রাখেনি, যা খুব খারাপভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে। ভিক্ষাবৃত্তি যদি সম্পূর্ণরূপে অর্থমন্ত্রী, আপনার সময় 1 মিনিট রয়েছে। বন্ধ করা না হয় তাহলে প্রজন্ম শিখবে শ্রম নয় হাত পাতাই শ্রেয়। সম্মানিত স্পিকার, সময় এসেছে করুণার নামে সমাজকে দুর্বল না করে সত্যিকার পরিবর্তনের পথে হাঁটার। মাননীয় স্পিকার, ভিক্ষাবৃত্তির নামে চলা নারী পাচার, শিশু পাচারের মতো ঘৃণ্য কাজ চলছে। বিরোধী দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন থেকে যাবে, কিভাবে ভিক্ষাবৃত্তি বন্ধ না করলে আমরা নিশ্চিত করতে পারি এসব অসামাজিক কাজ আর ঘটবে না। বর্তমান সরকার বয়স্ক ভাতা, দারিদ্র ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ ও অক্ষমদের জন্য শারীরিক নিরাপত্তা ভাতা, আরো অনেক কিছুই দিয়েছে। তবুও দেখা যায় হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে। আমার বিরোধী দলের বন্ধু বলেছে, বয়স্ক মানুষ যদি কোনো কাজ করতে না পারে তাহলে তারা ভিক্ষা করবে, কিন্তু সরকার আমাদের এই ব্যবস্থা করে দিয়েছে, ভাতার মাধ্যমে তারা আমাদের টাকা দিয়ে সাহায্য করছে। তাহলে কেন আমাদের ভিক্ষাবৃত্তির উপরে নির্ভর করতে হবে? বর্তমানে সকল ভিক্ষুকেরাই শৌখিন ভিক্ষুকে পরিণত হয়েছে। তারা বর্তমানে ভিক্ষাকেই সর্বশ্রেষ্ঠ উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছে। তারা সম্মানের সাথে বাঁচতে ভুলে গেছে এবং হাত পাতে অবস্থ হয়েছে। তাই আমি মনে করি ভিক্ষাবৃত্তিকে সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী দেবযানী রায়কে তার বক্তব্য প্রদান করার জন্য। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের আমাদের সংসদের বিরোধী দলের দ্বিতীয় বক্তা রামিম ইমতিয়াজকে তার বক্তব্য প্রদান করার জন্য।
সম্মানিত স্পিকার, সদস্য, বিচারক মন্ডলী, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্টভাবে ও যুক্তিনির্ভরভাবে বলছি, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত নয়। আমি বলছি না যে ভিক্ষাবৃত্তি ভালোবাসা সমাজের জন্য উপকারী, বরং এটি সমাজের একটি দুর্বলতা, একটি ব্যথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যথার আমরা চিকিৎসা করব না শুধু তার উপর নিষেধাজ্ঞা জারি করব? প্রথম যুক্তি, ভিক্ষাবৃত্তির পেছনের কারণ উপেক্ষা করা অনৈতিক। ভিক্ষাবৃত্তি তো আকাশ থেকে পড়ে না, এর পেছনে রয়েছে চরম দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, অশিক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ততা, পরিবার থেকে বিচ্ছিন্নতা বা শারীরিক মানসিক অক্ষমতা। সরকার যদি শুধু নিষিদ্ধ শব্দটা বলে দায় এড়িয়ে যায়, তাহলে ভিক্ষুকরা কোথায় যাবে? এই মানুষগুলোর কাছে আইন নয়, দরকার সহানুভূতি, দরকার ভাত, ঘর, ঔষধ, কাজ। তৃতীয় যুক্তি, ভিক্ষুক মানেই প্রতারক নয়। আমরা জানি সমাজে কিছু পেশাদার ভিক্ষুক আছে যারা ভিক্ষাবৃত্তিকে ব্যবসা বানিয়েছে, কিন্তু তার মানে এই না যে সব ভিক্ষুক প্রতারক। পথে বসে থাকে সেই বৃদ্ধ মানুষরা যে ভিক্ষা চায়, তার কোনো সন্তান নেই। পাহাড়ের প্রতিবন্ধী মেয়েটা যে হাত পাতে, তার চাকরি পাবার উপায় নেই। নিঃসন্তান বিধবা নারীটা যে ভিক্ষা চায়, কারণ সমাজ তাকে সাহায্য করতে ব্যর্থ হয়েছে। এই মানুষগুলোকে আমরা অপরাধী বানাবো? তাদের কি জেলখানায় পাঠাবো না ক্ষুধায় মরে যেতে দেবো? তৃতীয় যুক্তি, নিষিদ্ধ করলে ভিক্ষাবৃত্তি কমবে না, বরং লুকিয়ে বেড়ে যাবে। ইতিহাস ও গবেষণা বলে শুধু আইন করার কোন সামাজিক সমস্যা বন্ধ করা যায় না, বরং তা আরো অপরিকল্পিত ও বিপজ্জনক রূপ নেয়। যদি আমরা আজ হঠাৎ করে ঘোষণা দিই ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, তাহলে এই মানুষগুলো হয় পেটে দেয় চুরি করবে, না হয় চিন্তায় নামবে, বা অসাধু চক্রের হাতে পড়ে শিশু পাচার, অঙ্গ বিক্রয়ের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়বে। তাহলে কি সমাজ আরো নিরাপদ হবে? না, বরং আরো অনিরাপদ। চতুর্থ যুক্তি, আগে দায়িত্ব পরে নিষেধ। আমি একজন বক্তা হিসেবে বলতে চাই, সরকার যদি সত্যি ভিক্ষাবৃত্তি বন্ধ করতে চায়, তাহলে আগে তাদের দায়িত্ব নিতে হবে। তাদের জন্য হোস্টেল বা আশ্রয় কেন্দ্র করতে হবে। প্রতিটি ভিক্ষুকে একটি পরিচয় পত্র দিয়ে সরকারি সহায়তা দিতে হবে। প্রশিক্ষণ দিয়ে কিছু ক্ষুদ্র বা হালকা ব্যবসার কাজ ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া নিষেধাজ্ঞা হলো একটা অমানবিকতা। একজন ক্ষুধার্ত মানুষের কাছে নিষেধ শব্দটা নিষ্ঠুর শোনায়। আশা করি আমাদের বিরোধী দলের প্রশ্নের উত্তর পাওয়া গেছে। পঞ্চম যুক্তি, মানবতা আগে আইন পড়ে। ভিক্ষাবৃত্তি কোনো গর্বের বিষয় নয়, এই বক্তব্যে আমি একমত। কিন্তু সেই গরিব মানুষরা যে রোদের মধ্যে দাঁড়িয়ে হাত পেতে বাদ দাও বলছেন, তার মুখে তো আর মিথ্যে নেই। সে তো কারো বাড়ি ভাঙছে না, গাড়ি পোড়াচ্ছে না, রাষ্ট্রের কোনো ক্ষতিও করছে না। সে বাঁচতে চাইছে। তাকে আইন দিয়ে থামানো নয়, হৃদয় দিয়ে জেতানো দরকার। সম্মানিত স্পিকার ও বিচারকবৃন্দ, আমরা চাই উন্নত ও সম্মানজনক সমাজ। আমরা চাই ভিক্ষাবৃত্তি দূর হোক, কিন্তু এই লক্ষ্য অর্জন করতে হবে মানবিকতা ও দায়িত্ব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। শুধু নিষিদ্ধ বলে একে বন্ধ করা যাবে না। তাই আমি বলছি এবং দৃঢ়ভাবে বলছি, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত নয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা চমৎকার বক্তৃতা শুনছিলাম। আর বক্তৃতা কি হচ্ছে, এই ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করা হোক। আর বিপক্ষ দলে অবস্থানরত যারা ছিলেন তারা দারুণভাবে কথাগুলো উপস্থাপন করতেন। হ্যাঁ, একেবারে নিষেধ করা একেবারে ঠিক হবে না, তবে আগে তাদের কর্মসংস্থান আপনারা ফিরিয়ে দেন, পরে নিষেধ দেন। কিন্তু আপনারা কর্মসংস্থান তাদেরকে দিবেন না, আবার নিষেধ করবেন, এই কথায় তীব্র প্রতিবাদ করে গেলেন। আমরা চলে যাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা, আমাদের আজকের এই সংসদ সদস্য নৌরিন আজাদ নিশাদকে তার বক্তব্য প্রদান করার জন্য। স্যার, আমার নাম নৌরিন আজাদ নিশাদ। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হাত পেতে নয়, চাই কর্মশক্তি। ভিক্ষা নয়, গৌরব নীতি। কাজের মাঝে গৌরব থাকে, আত্মসম্মানে জাতি জাগে। মাননীয় স্পিকার, প্রিয় বিচারক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নৌরিন আজাদ নিশাদ আজ সরকারি দলের সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। এই প্রস্তাবের পক্ষে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। আমার সহবক্তারা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন নৈতিকতা, সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রীয় বিকল্প নিয়ে। আমি আজ এই আলোচনার নতুন মাত্রা যোগ করব বাস্তবতা, উদাহরণ এবং প্রতিপক্ষের যুক্তি খণ্ডন নিয়ে। যে জাতি ভিক্ষা করে সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ভিক্ষাবৃত্তি এটি কি কেবল দারিদ্র্যের চিহ্ন, নাকি এটি একটি সাংগঠনিক সামাজিক ব্যর্থতা? আমরা দেখছি এটি এখন কেবল আর্থিক অনটনের কারণে নয়, বরং অনেক ক্ষেত্রে এটি পেশাগতভাবে পরিচালিত, এমনকি অপরাধের আশ্রয়ে পরিচালিত একটি সুবিধাজনক ব্যবস্থা।
ভিক্ষাবৃত্তি এখন একটি পেশা, সহানুভূতির প্রতারণা। প্রতিদিন শহরে রাস্তায় আমরা দেখি একই ব্যক্তি একই স্থানে বসে দিনে হাজার হাজার টাকা রোজগার করছে। কেউ কেউ মাসে ফ্ল্যাট ভাড়া দিয়ে জমি কেনেন। এটি কি দারিদ্র নাকি সুবিধাভোগিতা? শিশু ও নারীর উপর নিষ্ঠুর নির্যাতনের হাতিয়ার ভিক্ষাবৃত্তি এখন শিশু পাচার ও মানব পাচারের একটি বড় মাধ্যম। শিশুদের কৌশলে ভিক্ষায় নামানো হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2022 সালে ঢাকায় 35% শিশু কোনো না কোনো ভাবে ভিক্ষার সঙ্গে যুক্ত। এ জাতির ভবিষ্যৎ কি আমরা এভাবে ধ্বংস হতে দেব? রাষ্ট্র যখন বিকল্প দিয়েছে, তাহলে ভিক্ষার যৌক্তিকতা কোথায়? প্রশ্ন রইল বিরোধী দলের কাছে। সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 70 লাখ সুবিধাভোগীকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করেছেন। এত কিছু থাকা সত্ত্বেও কেউ যদি রাস্তায় বসে সহানুভূতির ভিক্ষা চায়, তাহলে সেটি হবে কেবল অলসতা, অপরিকল্পনা ও অপরাধের অবকাশ। ভিক্ষাবৃত্তি রাষ্ট্রের সম্মানহানিকর। বিদেশ থেকে আসা পর্যটকরা যখন বিমানবন্দর থেকে বের হতেই ছোট্ট শিশুকে টাকা চাইতে দেখে, তখন তারা আমাদের দেশের উন্নয়ন কিভাবে মূল্যায়ন করে? প্রশ্ন রইল বিরোধী দলের কাছে। এসব দেখে রাষ্ট্র হিসেবে আমাদের মাথা নত হয়। ভিক্ষাবৃত্তি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি জাতীয় সম্মানের বিষয়। ভিক্ষাবৃত্তি হলো বাস্তবতা, হ্যাঁ ঠিক, কিন্তু সেই বাস্তবতাকে পরিবর্তন করাই রাষ্ট্রের দায়িত্ব। সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন অনেক দেশে এই ব্যবস্থা বন্ধ হয়েছে। আচ্ছা, ভিক্ষাবৃত্তি যদি এতই মানবিক হতো, তবে কেন তা অনেক উন্নত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ? প্রশ্ন রইল বিরোধী দলের বন্ধুর কাছে। আমরা বলছি, এটি আত্মনির্ভরশীল মর্যাদা সম্পূর্ণ সমাজ গড়তে হলে ভিক্ষাবৃত্তিকে শুধু নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সমাজ বিকল্প দিচ্ছে, সমাজ প্রস্তুত, এখন শুধু সিদ্ধান্ত নিতে হবে। সহানুভূতির মুখোশ পরে কি আমরা জাতিকে দুর্বল করে যাব, নাকি সত্যিকার প্রগতি বেছে নিব? আমরা এখন একটি সমাজ চাই যেখানে মানুষ আত্মসম্মানে বাঁচে, হাত পেতে নয়। কারণ নো ফিউচার ইজ বিগিং only in striving। এই জন্যই আমরা বলছি ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। আমাদের বিরোধী দলের বন্ধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, একজন বৃদ্ধ নিরুপায় মানুষ কোথায় যাবে? তার জন্য তার পরিবার আছে, তার নাতি নাতনি আছে, এছাড়া জাকাত প্রথা অনুযায়ী সে তার প্রাপ্য টাকা দিয়ে জীবন সহজেই পরিচালনা করতে পারবে। আমি আমার বক্তব্য একটি গল্পের মাধ্যমে শেষ করতে চাই। বাংলাদেশে একজন ভিক্ষুক ছিলেন, যিনি প্রথমে ভিক্ষা বৃত্তিতে যুক্ত ছিলেন। তিনি দেখলেন সামাজিকভাবে তিনি অবহেলিত, তাই তিনি ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে তার সামান্য সঞ্চিত অর্থ দ্বারা ছাগল কিনেন, তার লালন পালন শুরু করেন এবং এক পর্যায়ে অনেকগুলো ছাগলের মালিক হয়েছেন। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, আপনার সময় আর 1 মিনিট আছে। এক পর্যায়ে তিনি তার মতো আরো অনেককে খামারে যুক্ত করেন এবং তাদের কর্মসংস্থান তৈরি করে দেন। ভিক্ষা কোনো পেশা নয়, তাই বিরোধী দলের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের সহযোগিতা করুন এবং ভিক্ষাবৃত্তিকে দেশ থেকে সম্পূর্ণরূপে দূর করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, সরকারি দলের সংসদ সদস্য, আপনাকে অভিনন্দন চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। তবে আমরা লক্ষ্য করছি আমাদের বিরোধী দলের তৃতীয় বক্তা সংসদ সদস্য, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি দীপানিতা দে তুরজন জি, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি আপনার কথাগুলি এমন ভাবে উপস্থাপন করবেন। এবং আমাদের ইয়াসিন খান সাহেব জি, আপনি একেবারে আপনি একেবারে বাহির হয়ে 2 মিনিট পরে ঢুকবেন। জনাব ইয়াসিন খান সাহেব, আপনি 5 বার ঢুকছেন, এর জন্য আপনাকে রিসিভ করা যাচ্ছে না। আপনি একেবারে বাহির হয়ে 2 মিনিট পরে ঢুকবেন। আর জি, চলে যাচ্ছি আমাদের তৃতীয় বক্তা, আজকের আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা, আপনাকে আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত স্পিকার, বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি আজ দাঁড়িয়েছি এমন একটি বিষয়ের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করতে যার মধ্যে লুকিয়ে আছে সমাজের সবচেয়ে অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের আর্তনাদ। বিষয়টি হলো ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। আমি ব্যর্থহীন কণ্ঠে বলছি, না, এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত নয়। কেন নয়? শুনুন আমার কিছু সুস্পষ্ট যুক্তি। প্রথমত, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ভিক্ষাবৃত্তি অনেকের জন্য পেশা নয়, বরং বেঁচে থাকার শেষ ভরসা। অনাথ, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা কর্মক্ষমতা হারানো মানুষ যারা জীবনে কোনো সহায়তা পায়নি, তারা ভিক্ষা না করে আর কি করবে? আমরা যদি তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি করে না দেই, তারা একেবারে নিষিদ্ধ করে দেই, তবে তাদের বাঁচার পথ বন্ধ করে দেয়া হবে। দ্বিতীয়ত, বাস্তবতামূলক দৃষ্টিকোণ থেকে সরকার এখনো সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। শহরের ফুটপাতের যাদের আমরা ভিক্ষা করতে দেখি, তারা অনেকেই গ্রাম থেকে উদ্বাস্ত হয়ে এসেছে, দারিদ্র্যপীড়িত অবস্থায়। কোনো সামাজিক নিরাপত্তা না পেলে বাধ্য হয়েছে তারা হাত পাততে। এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া মানে বাস্তবতা অস্বীকার করা। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ঠিক না থাকলে নিষেধাজ্ঞা অমানবিক। যতক্ষণ না পর্যন্ত সরকার বা সমাজ তাদের জন্য আশ্রয়, খাদ্য বা চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করছে, ততক্ষণ পর্যাপ্ত ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করা একটা নিষ্ঠুর ও একতরফা সিদ্ধান্ত হবে। চতুর্থত, সব ভিক্ষুক অপরাধী নয়। হ্যাঁ, কিছু ভিক্ষুক চক্র থাকতে পারে যারা এই পেশাকে অপব্যবহার করছে, কিন্তু সবাই নয়। কিছু লোকের অপরাধের কারণে পুরো সম্প্রদায়কে শাস্তি দেওয়া এক রকমের অন্যায়। আমরা সমস্যার সমাধান করব, মানুষকে বাদ দিয়ে নয়। অতএব আমার সুস্পষ্ট বক্তব্য, ভিক্ষাবৃত্তি যদি বন্ধ করতেই হয়, তবে আগে সমাজে সবার জন্য সম্মানজনক জীবিকা, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানবিক ও সমন্বিত উপায়ে ভিক্ষাবৃত্তি কমানোর পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক ধর্মেই দান, খয়রাত বা দয়া প্রদর্শনকে মহৎ কাজ হিসেবে দেখা হয়। ইসলাম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মেই দরিদ্রকে সাহায্য করার কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, যখন সমাজ ভিক্ষুককে সাহায্য করতে চায়, তখন তাকে নিষিদ্ধ করে সমাজের ধর্মীয় ও নৈতিক বোধকে আমরা কি অপমান করছি না? হঠাৎ নিষিদ্ধ করলে অপরাধ প্রবণতা বাড়বে। অর্থাৎ যদি ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়, অনেক ভিক্ষুক বাধ্য হয়ে চুরি, ছিনতাই, অবৈধ প্রস্থায় জীবিকা নির্বাহ করতে পারে। তাহলে সামাজিক নিরাপত্তা নয়, বরং অপরাধী বাড়বে। শহর বা গ্রামে বৈষম্য বিষয়টি বুঝতে হবে। বাংলাদেশের বেশিরভাগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী শহরে এসে কর্ম না পেয়ে ভিক্ষাবৃত্তিতে জড়ায়। সমস্যার মূলে শহর নয়, গ্রাম। আগে শিক্ষা, স্বাস্থ্য সেবা, কাজের সুযোগ গ্রামে নিশ্চিত না করলে ভিক্ষাবৃত্তি শহরেও বন্ধ হবে না। ভিক্ষাবৃত্তি এক ধরনের সামাজিক প্রতিবাদ। ভিক্ষাবৃত্তি কখনো কখনো সমাজের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ। তোমরা আমাকে কিছু দিলে বাঁচবো, না দিলে মরবো, এটা শুধু সাহায্য প্রার্থী নয়, সমাজের প্রতি এক ধরনের জবাবদিহিতা দাবি। বৈজ্ঞানিক ও উন্নত দেশগুলোর উদাহরণ, অনেক উন্নত দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, তারা ভিক্ষাবৃত্তিকে সরাসরি নিষিদ্ধ করেনি, বরং তাদের সামাজিক নিরাপত্তা জাল গড়ে তুলেছে। তাহলে প্রশ্ন হলো, আমরা বিকল্প ব্যবস্থা ছাড়াই নিষিদ্ধ করে কি উন্নয়ন করছি, নাকি সমস্যার উপর কার্পেট চালাচ্ছি? আমরা ভিক্ষুককে দোষ দেই, কিন্তু দায়ভার কাকে দেই? একজন ভিক্ষুক কেন জন্ম থেকেই ভিক্ষুক হবে? সে কি চেয়েছিল ওই জীবন? রাষ্ট্রের ন্যায্য দায়িত্ব পালনের ব্যর্থতার ফলেই সে এখানে পৌঁছেছে। নিষিদ্ধ না করে সেই দায় স্বীকার করা জরুরি। শেষে বলি, একজন মানুষ যখন ভিক্ষা করে, সে নিজের সম্মান বিকিয়ে দেয় না, সে বেঁচে থাকার জন্য তার শেষ চেষ্টাটুকু করে। তাকে সাহায্য করা উচিত, শাস্তি নয়। ধন্যবাদ। দারুণ চমৎকার বক্তৃতা প্রদান করলা। দীপ্তিতা দে পূর্ণ, হ্যাঁ, ধন্যবাদ। আমার আসলে ধন্যবাদ চমৎকার বক্তৃতা প্রদান করার জন্য। হ্যাঁ, ভিক্ষাবৃত্তি আসলে তারা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আর এগুলি করাচ্ছে ধনীরা।
আমাদের ইয়াসিন খান সাহেব আপনি সামনে আসবেন, জনাব ইয়াসিন খান সাহেব আপনি সামনে আসবেন। আর ধনীরা আমাদেরকে গরিব বানানোর কারণে তারা যদি তাদের কাছে আমাদের যে চাওয়া যে পাওয়া এগুলি যদি আমাদেরকে দিত, তাহলে আমরা ভিক্ষা করতে হয় না। আসলেই তো তাই, আমরা এমন তো দেখি। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিরোধী দলের প্রথম বক্তা বিরোধী দলের প্রথম বক্তা নাহিদ আখন্দিকে তার বক্তব্য প্রদান করার জন্য যুক্তি খণ্ডন 2 মিনিট। উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি আজকের বিষয়ে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এর বিপক্ষে অর্থাৎ বিরোধী দলের পক্ষে কথা বলছি। আমি বলছি শিক্ষাবৃত্তি শুধু নিষিদ্ধ করলে এই সমস্যার সমাধান হবে না, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ করলে এই সমস্যার সমাধান হবে না, বরং এটি সমাজের গভীর সংকটের বহিঃপ্রকাশ। ভিক্ষাবৃত্তির পেছনে যে দরিদ্র, বেকারত্ব, অসুস্থতা, অশিক্ষা এবং সমাজের বৈষম্য কাজ করছে, সেগুলো সমাধান না করে যদি সরকার শুধু আইন ভিক্ষা নিষিদ্ধ করে, তবে সেটা অমানবিক হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, একজন বৃদ্ধ বা অন্ধ প্রতিবন্ধী মানুষ যদি জীবিকার জন্য অন্য কোনো উপায় না পায়, তাহলে সে কোথায় যাবে? ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসাবে দেখলে আমরা সেই সব নিরুপায় মানুষদের অপরাধীদের বানিয়ে দিচ্ছি, যারা আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার শিকার। আমরা চাই ভিক্ষাবৃত্তি বন্ধ হোক, কিন্তু তার পথ হওয়া উচিত পুনর্বাসন, দক্ষতা প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং মানবিক সহায়তা। কেবল নিষিদ্ধ করে সমস্যাকে চাপা দিলে তা সমাজে আরো খুব বা অপরাধ অবস্থার জন্ম দেয়। সুতরাং ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার আগে আমাদের প্রয়োজন ত্রুটি, মানবিক, টেকসই, বাস্তবসম্মত পরিকল্পনা। মাননীয় স্পিকার, সময় শর্ট থাকার কারণে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দর্শক এবং যারা দেখছেন, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করা হোক সরকারি দলের, এই হচ্ছে দাবি আজকের আমাদের পার্লামেন্টে তারা উপস্থাপন করলো এবং বিরোধী দল তা প্রতিবাদ করলেন এবং একেবারে তারা তীব্র প্রতিবাদ করলেন এবং তারা কিসের জন্য সম্পূর্ণ নিষেধ করা যাবে না এবং ধারাবাহিকভাবে যদি নিষেধ করা হয় তাতে তারা রাজি আছে, এই প্রশ্নে তারা একমত। ধন্যবাদ। তারা অনেক যুক্তি তর্ক উপস্থাপনের মধ্যে দিয়ে আমরা শুনছিলাম। আমরা চলে যাচ্ছি আজকের সরকারি দলের প্রধানমন্ত্রী তানহা আজাদ মাহাকে তার যুক্তি খণ্ডন 2 মিনিট বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরেকবার আমার বক্তব্য প্রেসার শুরু করে দেওয়ার জন্য। আমার বিপক্ষ বন্ধুরা বলেছেন বাসার যারা ভিক্ষা করেন তাদের মধ্যে যারা কেবল হয়ে করেন তাই একান্ত প্রযোজ্য না। আমরা ধর্মীয় বোধকে অপমান করছি না, কেননা স্পষ্টত বলা হয়েছে আল্লাহ তাআলা নিকট সবচেয়ে নিকৃষ্ট ভূত হলো আল্লাহ তাআলা এবং ভিক্ষা। বাংলাদেশের বর্তমানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছে, যেমন জাতিসংঘ, ILO, ইউনেস্কো ইত্যাদি, যে সংস্থাগুলো বাংলাদেশকে সব দিক থেকে সাহায্য করছে। আমার প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা বিপক্ষ দলকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, তারা এখনো উত্তর দিতে পারেননি। আমরা বলছি আমরা একেবারেই ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেব। আমরা বলছি না আমরা একেবারে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেব। আমরা বিভিন্ন কর্মসংস্থা তৈরি করে ধর্মীয় নিয়ম অনুসারে যাকাত আদায়ের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে ভিক্ষাবৃত্তি বাংলাদেশ থেকে দূর করব ইনশাআল্লাহ। দেশের মানুষের সহযোগিতায় আমরা দেশ থেকে চিরতরে ভিক্ষাবৃত্তি দূর করে একটি উন্নত জাতিকে পরিণত করতে পারবো বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, লাইভে দেখছিলেন, অত্যন্ত যুগ উপযোগী খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে যদি আমাদের সরকারি দল এবং বিরোধী দল তাদের একমতের ভিত্তিতে যদি এই কথাগুলি বলতেন, তাহলে এইখানের মধ্যে বিরোধী দল আনতে পারতেন। ভিক্ষাবৃত্তি বন্ধ করবেন, সুদ ঘুষ কেন বন্ধ করেন না? সুদ ঘুষ কেন, এই কথা আপনারা প্রথমে উপস্থাপন করেন না?
কেন এই কথা বলেন না? আজকে যে চাঁদা তুলতেছে সেই চাঁদা বন্ধ করেন না কেন? এই কথাগুলি আপনি উপস্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই যে আমাদের ইসলামিক পরিভাষায়, ইসলামিক নীতি নির্ধারকের ধারায় আমাদের এই যে 100 ভাগের 2.5 ভাগ আমাদের জাকাত খয়রাত আদায় করত, সেই কথা কেন বলেন না? এখানের মধ্যে 60% মানুষের কাছে 93% সম্পত্তি জমা রয়েছে আমাদের বাংলাদেশে। এই দিকে কি কেন তারা উপস্থাপন করে না? বিরোধী দল এই কথাগুলো বললেই তো তারা কত সুন্দর উপস্থাপন করতে পারে। এবং ভিক্ষাবৃত্তি তো আমাদের এই নিয়ম কানুনের ধারায় আছে। আর ধন্যবাদ, আমরা ওইদিকে আর যাচ্ছি না। আমি যে কথাগুলি আমরা চেষ্টা করছিলাম তাদের মুখ থেকে আমরা পাওয়ার, আসলে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তা পাইনি। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি। আজকের আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন ভাই। জি জনাব মাহতাবউদ্দিন ভাই, আমি আপনার কাছে আসছি আমাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে তারা যে কথাগুলি উপস্থাপন করছিলেন সেই উপস্থাপনের লক্ষ্যে আপনি কি শুনলেন, কি বুঝলেন? জি বলেন মাহতাব ভাই, আপনি বলতে পারেন। মাহতাব ভাই আপনি বলুন। হ্যালো, জি আপনি বলেন। ভাই আপনি, জি ভাই, জি বলেন। জি ভাই, আমি একটা কল চলে আসুন তো সমস্যা হচ্ছে, কথা বলতে পারি নাই। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থীরা, যে সুন্দর তারা পক্ষে বিপক্ষে যে অবস্থা মানে কথাগুলো বলছেন, অত্যন্ত যুক্তিযুক্ত। সরকারি দল এবং বিরোধী দল দুজনেরই বক্তব্য খুব ভালো লাগছে এবং আমরা চাই এই কথাগুলোই ভবিষ্যতে আমাদের আগামীতে যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে সেই সংসদে যেন এই ভিক্ষাবৃত্তিটা বন্ধ করার জন্য সরকার কার্যকর আইনটা গ্রহণ করেন। এবং এই ভিক্ষাবৃত্তিটা আসলে আমাদের গত আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা প্রকল্প নিয়েছিল যে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য, কিন্তু আসলে সেই স্বচ্ছতা না থাকার কারণে এই প্রকল্পটা ভেস্তে গেছে। তাদের টার্গেট ছিল যে আমাদের সমাজে যারা ভিক্ষা করবে তাদেরকে ধরে পুনর্বাসিত করা হবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে, তাহলে মানুষরা ভিক্ষা করবে না। আর কিছু লোক আছে যারা অন্যের দ্বারা প্ররোচিত ভিক্ষা করতে বাধ্য হয়, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমাদের এই ভিক্ষাবৃত্তিটা অবশ্যই চলে যাবে। আর ভিক্ষাবৃত্তি আমাদের ইসলামিক, যেহেতু আমাদের 90% মানুষ আমাদের বাংলাদেশের মানুষ মুসলমান, এখানকার মানুষ যদি নিয়মিত জাকাত দিত এবং সেই জাকাতটা যদি সরকারি ভাবে দেওয়া হতো, এই জাকাতের টাকা দিতে কিন্তু আমাদের দেশে ভিক্ষাবৃত্তিটা নির্মূল করা সম্ভব। এছাড়াও আমাদের যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পরে সেই প্রকল্পের মাধ্যমে বাহিরের সাহায্য দেওয়া আমাদের এই ভিক্ষাবৃত্তিটা দূর করা সম্ভব। সেই জন্য আমার মাননীয় স্পিকার মহোদয়, আজকে আপনার মাধ্যমে আমি সরকারি দল এবং বিরোধী দল দুজনকেই ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের এই ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষেধ করা হোক, কিন্তু সত্যিকার অর্থে ভিক্ষা কি আসলে আমরা কোটিপতিরা দেই? না, আমরা কোটিপতিরা তো ভিক্ষা দেই না। কেন কোটিপতিরা ভিক্ষা দেই না? দেখবেন যে কোটিপতি সে আলিশান একটা বাড়ি করে সে এই বাড়িতে দেয়াল দিয়া ঘিরে রেখেছে, এখানের মধ্যে দারোয়ান দিয়ে রেখেছে। সেই কোটিপতির বাড়িতে কি যাচ্ছে? ফকির ভিক্ষুক কি ভিক্ষা করতে যাচ্ছে? না। দেখবেন যারা বিশাল বিশাল প্লটের মালিক, বিশাল বিশাল অট্টালিকার মালিক বা বিশাল বিশাল ব্যবসার মালিক, সেখানের মধ্যে ভিক্ষুক কি ভিক্ষা করতে হাত পাতানোর সম্ভাবনা হচ্ছে? না। মধ্যবিত্ত পরিবারের কাছে ওরা ভিক্ষার জন্য যাচ্ছে, তারা শুধু পেটের তাগিদে ভিক্ষা করার জন্য। কিন্তু
ওই যে যারা আছে কোটি কোটি টাকার মালিক, তারা আসলেই তো আমাদের ফকির যারা ভিক্ষুক তাদেরকে ভিক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না, বা ওরাও গিয়ে তাদের কাছ থেকে হাত পাতানোর সুযোগ হচ্ছে না। এবং সরকার এমন ভাবে একটা সিন্ডিকেট করে রেখেছে যে ওই ধরনের মানুষ কখনো ওই ধরনের মানুষের কাছেই যাইতে পারে না এই ভিক্ষুকরা। এবং এই ভিক্ষুকরা আমাদের আপনার সবার সকলের, আপনার বাবা, আপনার ভাই, আপনার চাচা, আপনার খালু, এরকম অনেক জনের অনেক আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। আপনার গ্রামে রয়েছে, আমার গ্রামে রয়েছে, এরকম অসংখ্য মানুষ আমাদের এই ভিক্ষুকরা রয়েছে। তাদেরকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারতেছি না, আর না পারার কারণেই আমাদের এই দুরবস্থা। তবে আমাদের ইসলামিক পরিভাষায় রয়েছে তালাক এবং ভিক্ষা একেবারে সবচেয়ে হালাল কাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ। এই সবচেয়ে নিম্নমানের কাজের মধ্যে তালাক এবং ভিক্ষা। এই ভিক্ষা হচ্ছে একজন মানুষের সর্বশেষ সহায় সম্বল। এই সহায় সম্বলটা আমরা যখন একজন মানুষ বয়স 80, 85, 90, যা বিকলাঙ্গ, পঙ্গু, অনাহারী, দরিদ্র, নিঃস্ব যে মানুষগুলি, সেই মানুষগুলিকেই কিন্তু আমরা দেখে থাকি। আসলেই তো আমরা যারা কোটি কোটি টাকার মালিক, আমরা কি তাদেরকে কোনো ধরনের কোনো সুযোগ করে দেই? তাদেরকে ধরনের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই না? তো ইসলামিক মূলত ইসলামিক রীতি রেওয়াজের ভিতরে কি আমরা আসলেই কি তাদেরকে আনতে পারি? না, তো আনতে পারি না। আমরা এরকম দুর্ভাগা একটা জাতি। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব ইয়াসিন খান, সুনামগঞ্জ 3 আসনের আগামী দিনের কান্ডারি জামাত নেতা জনাব ইয়াসিন খান সাহেব আমাদের সামনে চলে আসছেন। জি জনাব ইয়াসিন খান সাহেব, আপনাকে আমি বলছি, জি আপনি সামনে আসেন। জি আসসালামু আলাইকুম। জি, আমাদের আজকের বিতর্কের বিষয় তো আপনি অবশ্যই জ্ঞাত ছিলেন। ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষেধ করা হোক, এই প্রতিবাদ্যকে সামনে রেখে সরকারি দল তারা উপস্থাপন করছিল মাননীয় আমাদের এই সংসদে। আপনি এই বিষয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলুন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব শফিক মিয়া সাহেব, উপস্থিত আছেন মাস্টার শাহজাহান সাহেব এবং সাংবাদিক মাহতাবউদ্দিন সহ সম্মানিত স্পিকার, এবং আজকের এই সরকারি দল এবং বিরোধী দল, আমাদের ছাতক সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিরোধী দল আছেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আমি উভয় বিতার্কিক দলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের বক্তব্য কিছুটা শোনার সুযোগ হয়েছে। শোনার মাধ্যমে আমি নিজেকে এভাবে চিন্তা করলাম যে আমাদের মধ্যে যদি এভাবে সুন্দর কোনো একটি বিষয় নিয়ে বিতর্ক হয়, তাহলে অবশ্যই আমরা এর মধ্য থেকে উপকার পেতে পারি, এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা এই বিতর্কের মাধ্যমে তাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবে, এবং আমাদের সুনামগঞ্জকে তারা দেশের জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে। এটা আমার আজকের এই বক্তব্য তাদের সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনে মনে হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি কিছু সময় বাইরে ছিলাম এক নেটওয়ার্কের প্রবলেমে। আমি আমার বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে জগন্নাথপুর। এই জন্য আমি প্রথমে কিছু সময় যোগদান করতে পারি নাই। আমি উভয় দলের বক্তব্য শুনলাম, এবং আমার যে বক্তব্য, আমার সংক্ষেপ কথা হচ্ছে, ভিক্ষাবৃত্তির যে বিষয়টা, এটাকে ইসলাম কখনো উৎসাহিত করে না। ইসলাম কখনো উৎসাহিত করে না, কিন্তু যারা প্রয়োজনে আমাদের কাছে আসবে, তাদের প্রয়োজনে যখন আমাদের কাছে সাহায্য চাইবে, তখন তাদের সাহায্যে এগিয়ে আসা, সেটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে সূরা আদ-দুহায় এটা বলেছেন, ফাআম্মাস সাইলা ফালা তানহার। অর্থ হচ্ছে যে তোমাদের কাছে যখন কেউ সাইল হাত পাতবে, তাদেরকে তোমরা কখনো ধমক দিও না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।
আর আমাদের নবীর শিক্ষা করোনা ভিক্ষা। নবীজির কাছে যখন একজন লোক সাহায্য চাইতে আসলো, নবীজি বললেন তোমার কি আছে? উনি বললেন আমার একটি কম্বল আছে, ওটা নিয়ে আসো। ওটা তিনি বিক্রি করে দিয়ে তাকে একটি কুড়াল দিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ যে লোকজন সাহায্যের জন্য আসবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এখন সমাজ এবং রাষ্ট্র যদি এই দায়িত্বটা পালন করে তাহলে আমি বিশ্বাস করি আমাদের এখান থেকে ভিক্ষাবৃত্তি চলে যাবে। এখন আমি আসি, ভিক্ষাবৃত্তিটা কিছু কিছু লোক এটাকে পেশা হিসেবে নিয়ে নিছে, অর্থাৎ সে অন্য কাজ না করে ভিক্ষাবৃত্তি করে। আমি অনেক লোককে দেখেছি ইচ্ছে করলে সে কাজ করতে পারতো, কাজ না করে সে ভিক্ষাকে মনে করে সহজ ইনকামের বিষয়, কিছু বান করে, কিছু মিথ্যা কথা বলে তারা ভিক্ষা করে। এটাকে কখনো ইসলাম সমর্থন করে না। যদি কেউ সম্পত্তি বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা নিষিদ্ধ। এ ব্যাপারে আমাদের দেশে আইন আছে। আমার সরকারি দল এবং বিরোধী দল তার উভয়ই তাদের সুন্দর যুক্তি উপস্থাপনের মধ্যে বক্তব্য বলে গিয়েছেন। আমার উভয়ের বক্তব্য এবং আমাদের আরো যে আমাদের মেহমানবৃন্দ আছেন তাদের বক্তব্য আমরা আশা করি সবার বক্তব্যের জিস্ট একথা হবে যে আমাদের ভিক্ষা যদি কেউ অভাবে পড়ে তাহলে সে সাহায্য চাইবে, আমরা তাকে সাহায্য করবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের আল্লাহর শিক্ষা, আমাদের আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ঘোড়ায় চড়ে আসে আপনার কাছে সাহায্য চায় তবে আপনি তাকে সাহায্য দিবেন। অর্থাৎ হচ্ছে অনেক সময় অনেক জায়গায় অনেক ধনী লোক, অনেক সামর্থ্যবান লোকের সমস্যায় পড়ে যেতে পারে, সাময়িক সময়ের জন্য সে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে। অর্থাৎ ভিক্ষা আমি ঠিক ভিক্ষা বলবো না, সেটাকে সাহায্যের কথা বলবো। এই জন্য এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন থেকে তাদের সাহায্যে এগিয়ে আসা। আর ভিক্ষাবৃত্তিকে না বলা, ভিক্ষাকে কখনো আমরা প্রশ্রয় দিব না। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী বা পরিচিতজনদের মধ্যে যারা এই পেশা বা এই নেশার সাথে জড়িত হবে তাদেরকে আমরা কিভাবে কর্মসংস্থানে নিয়ে আসব, তাদের এই পেশা থেকে পরিবর্তন করে নিয়ে আসবো, সেই জন্য আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রের মাধ্যমে এগিয়ে আসা, এটা অবশ্যই আমাদের সকলের দায়িত্ব। আমি ধন্যবাদ জানাই আমাদের কবি শহীদ মিয়া ভাইকে, তিনি যে এত সুন্দর একটা আয়োজন করলেন। বিশেষ করে আমাদের ছাতক সরকারি স্কুল এবং আমাদের তাহিরপুর স্কুল যে অংশগ্রহণ করলেন, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পারস্পরিক একটি সম্পর্ক হবে, জানাশোনা হবে এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। যারা অংশগ্রহণ করলেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যদি সরাসরি দেখা হওয়ার সুযোগ থাকতো তাহলে আমি বেশি আনন্দিত হতাম, তাদেরকে আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার সুযোগ থাকতো। তারপরে আমি শহীদ ভাইয়ের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ থাকবো ইনশাল্লাহ। আমি উভয় দলকে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়ার জন্য আমি ব্যবস্থা করব। তাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই, বিশেষ করে অন্য মেহমানবৃন্দ এবং আমাদের কবি শহীদ মিয়া ভাই আমাকে এই প্রোগ্রামে আপনার বিতার্কিকদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আমি আশা করি আমার টোটাল কথাটা চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির পরে আর আমাদের কোনো কথা থাকে না। তবে হ্যাঁ, আমাদের যদি আমরা প্রতিটা জায়গা থেকে যদি আমরা ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করতে হয়, তো এখানের মধ্যে আপনি দেখবেন যারা ভিক্ষা করে তারা অসহায় নিঃস্ব, আর যারা চাঁদা তুলে তারা অনেক ধনী, বিত্তবান বা শক্তিশালী। এই বিষয়টাও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। এবং আমরা আমাদের ভিক্ষাকে না বলবো, তবে পাশাপাশি আমাদের এই যে চাঁদা, সুদ, ঘুষ, সন্ত্রাস, দুর্নীতি, তাদেরকেও না বলবো। এই নার পাশাপাশি যদি আমরা ভিক্ষাকেও না বলি, তবে ভিক্ষাবৃত্তিকে আমরা যদি না বলতে হয় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। শহীদ ভাই, চাঁদাবাজদের প্রতিহত করতে হবে, ওদেরকে দমক দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে। আর ভিক্ষুক যারা, তাদেরকে দমক দেওয়া যাবে না, তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে মূল দিকে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আসলে আমরা এক পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথি
আমার প্রিয় বন্ধু, আমাদের জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের একজন সদস্য, উপদেষ্টা, তিনি আমাদের সাথে এই মুহূর্তে নেই, জনাব শফিক মিয়া, লন্ডন প্রবাসী, এবং আমাদের সাথে আমাদের এই সংগঠনের জনাব মাস্টার শাহজাহান, তিনি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, তিনিও এই মুহূর্তে নেই, এবং আরেকজন মহিলা ছিলেন, তিনিও আমাদের সাথে নেই, এবং আমাদের দুজন অতিথি রয়েছেন। দুজন অতিথির মধ্যে মোহাম্মদ মাহতাবউদ্দিন সাহেব, জি মাহতাবউদ্দিন সাহেব কথা বলছিলেন, এবং আমাদের প্রধান অতিথি তিনিও কথা বলছিলেন। এবং আজকের আমাদের এই প্রস্তাবের উত্থাপনের পক্ষে এবং বিপক্ষে যে দুটি দল রয়েছে, তাদেরকে আমরা সংসদীয় আলোকে আমরা হা এবং না বুটে ঘোষণা করব বিজয় এবং বিজিত। তো আজকের যে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে, এই প্রস্তাবের পক্ষে যারা অবস্থান করছিলেন তাদেরকে বলবো হা বলুন। লক্ষ্য করছেন না, সম্ভবত লক্ষ্য করছেন না, আমি আবার সুযোগ দিচ্ছি। আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি এসেছে, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, এই প্রস্তাবের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। এই প্রস্তাবের পক্ষে যারা ছিলেন, ভিক্ষাবৃত্তিকে সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে, এই প্রস্তাবের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। এই প্রস্তাবের পক্ষে যারা ছিলেন তারা হা বলুন। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই বিষয় ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষেধ করতে হবে, এই প্রস্তাবের বিপক্ষে যারা সংসদে উপস্থাপন করছিলেন তারা না বলুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা অবস্থান ছিলেন তারা না বলুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা অবস্থান ছিলেন তারা না বলুন। ধন্যবাদ। আমি হা এবং না উভয়টি দলের মধ্যে কোনটি বিজয় হয়েছে কোনটি পরাজয় হয়েছে তা অবশ্যই আমি আনবো। এর পূর্বে আমি লক্ষ্য করেছি আজকের আমাদের সম্মানিত পক্ষ দল এবং বিপক্ষ দল, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ঘোষণা হয়েছে দীপানিতা দে তুর্না। দীপানিতা দে তুর্নাকে অভিনন্দন। দীপানিতা দে তুর্নাকে অভিনন্দন। আমরা প্রত্যেককে বলছি, আমরা হাততালি দিয়ে বরণ করি। আমরা যেন কারো মনের মধ্যে কোনো কষ্ট না নিয়ে যেন আমরা প্রত্যেককে ভালোবাসি, কারণ আমাকে ভালোবাসলে আমিও আপনাকে ভালোবাসবো, এটাই হচ্ছে নিয়ম। এবং আজকের এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যে বিষয়গুলি আসছিল, এখানের মধ্যে আজকের এই সংসদে হা জয়যুক্ত হচ্ছে, হা জয়যুক্ত হচ্ছে, হা জয়যুক্ত হচ্ছে। ছাতক উপজেলা বিজয়ী হয়েছে। ধন্যবাদ। তবে আমাদের আজকের এখানের মধ্যে আমি আমার জায়গা থেকে দেখেছি 60 এবং 40 পয়েন্ট ছিল। যদি তাহিরপুরের ওরা পরিপূর্ণভাবে তথ্য উদ্ঘাটন করতে পারতেন, পরিপূর্ণভাবে বেশি বিশ্লেষণ করতে পারতেন, তবে তাদের 60 পয়েন্ট ছিল এবং মাত্র 40 পয়েন্ট ছিল ছাতক উপজেলার। তবে ছাতক উপজেলার যারা 3 জন বিতার্কিক, তারা পরিপূর্ণভাবে অনেক গোসামাজা করে তারা এখানের মধ্যে উপস্থিত হচ্ছে। ধন্যবাদ। আমি আসলে শ্রদ্ধার সহিত উভয়টি দলকে জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ করব এবং আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব ইয়াসিন খান সাহেব, সম্মানিত অতিথি শহীদ ভাই, তাহলে ঠিক আছে, আমরা প্রোগ্রাম তো শেষের দিকেই।
ভালো হয়েছে কেন হয়েছে আমি ভালোই যাই কি দেখো